বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বন্ধুগণ, আপনারা শান্ত হয়ে বসুন, আমাদের অনুষ্ঠান আর একটু পরেই শুরু হইতে চলিয়াছে। অযথা অশান্ত উত্তেজিত হইবেন না। এই দেখো, অশান্তি চলতেতে তো তুমি আগুন দিচ্ছ বিশুবাবু। কোন চিন্তা করিবেন না, ভয় পাবার কারণ নাই। বাটল লাইকনি উপস্থিত হইয়া এমন গল্প বলিবেন যে দাউ দাউ করিয়া এমন আগুন জ্বলিয়া উঠিবে যে ঘরে ঘরে শিশুরা সব কাঁদিয়া উঠিবে। সর্ষে খেতে সূর্যমুখী ফুটিবে ফুটিবে, চারিদিকে পরিবেশ অশান্ত হইয়া উঠিবে। পরিবেশকে শান্ত করতে আমি জানি। চুপ করে গিয়ে বস। শান্ত, পুরো শান্ত পরিবেশ। একদম বাজে কথা বলিস না তুই বিচ্ছু, চুপ করবি তুই। সেই কখন থেকে শান্ত পরিবেশ অশান্ত করে তুলতেছে। বাটুলদা, তোমার গল্প শুনবো বলে সেই কখন থেকে বসে আছি। শুরু করো, আর আমরা অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ বাটুলদা। শোন, তোদের আজকে যে ঘটনাটার কথা বলছি সেটা কিন্তু নিছকই কোনো গল্প নয়। গপ্প নয়, তার মানে হলো সত্য ঘটনা। হ্যাঁ, একেবারে একটা সত্য ঘটনা এবং ইতিহাসের পাতা থেকে নেওয়া, এবং সেই ইতিহাসের আমিও একজন অংশ। ইতিহাস? বাটুলদা, তুমিও ইতিহাস কেসে জড়িত? আর একটা কথা বলবি এখান থেকে বার করে দেব। না 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 না, শুরু করো শুরু করো। হ্যাঁ বাটুলদা। আর তোর সইছে না। শোন, তবে তোদের তখন জন্মই হয়নি। নিতাই দা, না না, চুপ চুপ। তখন বিদেশি শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবার জন্য আমাদের কোনো শক্ত সামর্থ্য সৈন্যবাহিনী ছিল না। বিভিন্ন প্রদেশের রাজারা নিজেদের মতো করে তাদের রাজ্য রক্ষা করত। তা আমি একবার বের হলাম দেশের সীমান্ত কতটা নিরাপদ সেটা দেখবার জন্য। এত বড় দেশ আমাদের, উত্তর দিকের পাহাড়ি অঞ্চলগুলো প্রথমে দেখব ভাবলাম। তাই একটা বেশ তাগড়াই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বেরিয়ে পড়লাম। ঘোড়ার পিঠে চড়ে? হ্যাঁ, তখন তো এখনকার মতন হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না। দুর্গম পাহাড়ি পথ, আবার হয়তো কোথাও বিস্তীর্ণ মরুভূমি, কোথাও হয়তো গভীর অরণ্য। ভাবলি সব গায়ে কেমন উলুক জুলুক কাটা দিচ্ছে গো। আরে বাস, তারপর বাটুলদা? আমি এভাবে ঘুরতে ঘুরতে এসে পড়লাম রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমিতে। দিনের প্রখর রোদ থেকে বাঁচবার জন্য রাতের বেলাতেই আমি এগিয়ে যেতাম মরুভূমির উপর দিয়ে। এমনি একদিন যাচ্ছি, আকাশে পূর্ণিমার চাঁদ, ঝকঝকে জ্যোৎস্নায় মরুভূমিতে যেন কেউ রূপোর চাদর বিছিয়ে দিয়েছে। হঠাৎ দেখতে পেলাম দূরে আগুন জ্বলছে। আমি অবাক হলাম, এই ধুধু শুনশান মরুভূমিতে আগুন কে জ্বালিয়েছে? আমি এগিয়ে গেলাম, কাছে যেতেই দেখলাম বেশ কিছু তাঁবু, আর আগুনগুলো হলো মশাল। আমি বিপদের গন্ধ পেলাম। একটা উঁচু বালির ঢিপিতে নিজেকে আড়াল করলাম ব্যাপারটা বুঝবার জন্য। তারপর যা দেখলাম,
কমান্ডার ইন চিফ। ইয়েস ক্যাপ্টেন। সেনাবাহিনীকে প্রস্তুত করো। আমি কাল সূর্য উঠলেই চিনারগড় আক্রমণ করব। আমার গুপ্তচর খবর এনেছে চিনারগড়ের রাজাই ভারতবর্ষের উত্তর দিকের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী। তাকে যুদ্ধে হারাতে পারলেই বাকি সমস্ত প্রদেশের রাজারা ভয় পেয়ে আমার কাছে বশ্যতা স্বীকার করবে। ক্যাপ্টেন, চিনারগড়ের রাজা বিচিত্রগুপ্ত অসীম সাহসী বীর যোদ্ধা। এছাড়া চিনারগড়ের সৈন্যবাহিনীতে 50,000 অশ্বারোহী, 20,000 হস্তি বাহিনী, 40,000 পদাতিক সৈন্য আছে। প্রথমেই চিনারগড় আক্রমণ করা কি বুদ্ধিমানের কাজ হবে? কি বলতে চাইছো তুমি? তোমাদের ক্যাপ্টেন এই ডি স্টেফানো কি বোকা? না ক্যাপ্টেন, আমি কখনোই তা বলতে চাইনি। শোনো কমান্ডার, বিরাটনগর, সুবর্ণপুর, সুন্দরগড়, সুজাপুর, ভূজ সহ এমন আরো 10টি প্রদেশের রাজারা ভয় পেয়ে ইতিমধ্যেই দূত মারফত আমার কাছে বশ্যতা স্বীকার করেছে। আমি তাদের রাজ্য আক্রমণ করব না, তার বিনিময়ে ওরা আমাকে ওদের সৈন্য দল দিয়ে সাহায্য করবে। এই সমস্ত প্রদেশের যত সৈন্য আছে সব একযোগে আক্রমণ করলে ওই চিনারগড় মাটিতে মিশে যাবে। তারপর ভারতবর্ষের ভিতরের রাজ্যগুলোকে দখল করা হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি হব এই বিরাট ভারতবর্ষের সম্রাট। এই ডি স্টেফানোই হবে এই ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি। সর্বনাশ! আমাদের দেশ যে এক বিশাল সংকটে। এত বড় ষড়যন্ত্র চলছে আর আমাদের দেশ এখনো ঘুমোচ্ছে না। এ কিছুতেই হতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। আপনার আদেশ শিরোধার্য ক্যাপ্টেন। আমি এখনই সমস্ত প্রদেশের রাজাদের খবর পাঠাচ্ছি, তারা যেন কাল ভোর হলেই সৈন্যবাহিনী নিয়ে চিনারগড়ের উদ্দেশ্যে রওনা হয়। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের সৈন্যদের প্রস্তুত করো। আমাকে এক্ষুনি চিনারগড়ের রাজা বিচিত্রগুপ্তকে এই খবরটা দিতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, নয়তো আমাদের দেশকে রক্ষা করা যাবে না। তুমি ওদের তক্ষুনি খতম করে দিলে না কেন বাটুলদা? বুদ্ধু, তাতে লাভ কি হতো? ভোর হলেই তো বাকি সব প্রদেশের ওই বিশ্বাসঘাতক রাজারা চিনারগড় আক্রমণ করতই। নিজের ঘর না বাঁচিয়ে আক্রমণে যাওয়া যুদ্ধের নীতিতে বোকামই হতো। আর তাছাড়া আমি তখনও ভালো করে শত্রুদের চিনিই না। শত্রুকে না বুঝে আক্রমণ করা ঠিক নয়। তারপর হলো এক কাণ্ড। কমান্ডার, ইয়েস ক্যাপ্টেন। চিনারগড় দখল করবার পরেই ওই সমস্ত বিশ্বাসঘাতক রাজাদের সব কটাকে হত্যা করবে। কিন্তু ওরা যে আমাদের বশ্যতা স্বীকার করে আমাদের সাহায্য করছে। কমান্ডার, তুমি একজন বীর যোদ্ধা হতে পারো, কিন্তু রাজনীতির কিছুই জানো না। যারা নিজেদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তারা ভবিষ্যতে আমাদের সাথে করবে না, এ কথাকে তুমি জোর দিয়ে বলতে পারো? কমান্ডার, ইয়েস ক্যাপ্টেন। শত্রুর শেষ রাখতে নেই, নির্মূল করে দিতে হয় একেবারে একেবারে নিশ্চিহ্ন। কি সাংঘাতিক! কে ওখানে? কমান্ডার, এক্ষুনি যাও। গুপ্তচর আড়ালে থেকে আমাদের পরিকল্পনা শুনছে। যাচ্ছি ক্যাপ্টেন। গুপ্তচরটা পালাচ্ছে। ওকে ছাড়া চলবে না। আমাদের সৈন্য পাঠাও ওকে ধরতে। ও চিনারগড়ের দিকে যাচ্ছে।
বাটুল বাটুল বন্ধু, তুই হাঁপিয়ে গেছিস বুঝতে পারছি। আমাদের দেশের খুব বিপদ। চিনারগড় এখনো অনেকটা দূর। তুই শুধু খাম্বার পর্বত পর্যন্ত আমায় পৌঁছে দে। একবার যদি আমি খাম্বার পর্বতের ওপারে পৌঁছে যেতে পারি, তাহলে ওরা আর আমার নাগাল পাবে না। আমি চিনারগড়ের সৈন্যদল নিয়ে এসে খাম্বার পর্বতের উপর ওদের জন্য অপেক্ষা করব। ও বুঝতে পেরেছি, তুই আমাকে সাহায্য করতে অপারগ। আচ্ছা বেশ, ঠিক আছে, যা তুই। আমি একাই পারবো ওদের সাথে মোকাবিলা করতে। তুই চলে যা, ওরা এসে পড়েছে, যা। আমাকে যেভাবে হোক খাম্বার পর্বতে পৌঁছতেই হবে। বাটুল 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 বিক্রে মোকাবিলা তাহলে করতেই হবে। বাটুল 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 বিক্রে বাটুল ওরা তো জানতো না যে ওরা কাকে ধাওয়া করেছিল, অবুঝ সৈন্য। ওরে ভাব রে ভাব, তারপর কি হলো গো? হ্যাঁ বাটুলা, তারপর টানা একদিন দৌড়ে আমি পৌঁছলাম খাম্বার পর্বতে। খাম্বার পর্বতে কেন? কারণ চিনারগড় রাজ্যে ঢুকতে হলে খাম্বার পর্বত পার হতেই হবে। খাম্বার পর্বতের ওপারেই ছিল চিনারগড়। অত সৈন্য সামন্ত নিয়ে পাহাড় টপকে যুদ্ধ করতে যাবে? না, খাম্বার পর্বতের মাঝে ছিল গিরিপথ। গিরিপথ কি বাঁটুলদা? পর্বতের মাঝে সরু পথ, যা দিয়ে পর্বতের ওপারে পৌঁছানো যায়। তুমি ওই পথ দিয়েই পর্বতটার উপরে গেলে বুঝি? না, তাহলে আমি জানতাম হাতি ঘোড়া লটবহন নিয়ে ওদের বিশাল সৈন্যবাহিনীর ওই খাড়া পর্বত ডিঙোতে অনেক সময় লাগবে, পারবেও না হয়তো। তাই আমি বড় বড় পাথর ঠেলে গিরিপথের মুখ বন্ধ করে দিলাম। চুপ করতো। তারপর আমি ওই খাড়া খাম্বার পর্বতে উঠলাম। বাটুল বাটুল বাটুল
Batul. Batul. কিন্তু পর্বতে উঠেই দেখলাম হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে ওই ডি স্টেফানো এগিয়ে আসছে। আমি প্রমাদ গুনলাম, ভেবে দেখলাম চিনারগড় পৌঁছে সৈন্য নিয়ে আবার ফিরে আসতে অনেক সময় লাগবে। ততক্ষণে হয়তো ডি স্টেফানোর বাহিনী পর্বত ডিঙিয়ে এপারে চলে আসবে, আর ওই বিশাল বাহিনীর অর্ধেকও যদি এপারে আসে তাতেও ওদের সাথে যুদ্ধে পেরে ওঠা যাবে না। খালি পারে তাহলে আর কি, ঠিক করলাম আমি একাই রুখে দাঁড়াবো। অত বিশাল সৈন্য দলের বিরুদ্ধে তুমি একা? হ্যাঁ, আমি ছিলাম একা। পাহাড়ের ওপরে আমি, নিচে ওরা, এটাই সুযোগ। আয় আয় এগিয়ে, আমাদের দেশ আক্রমণ করার যোগ্য জবাব পাবি এবার। ক্যাপ্টেন, লোকটা মানুষ নয়, দস্যু। আক্রমণ! আক্রমণ করো ওটাকে! আক্রমণ! ক্যাপ্টেন, ও যে সুবিধাজনক জায়গায় রয়েছে, আমাদের সেনারা পাহাড়ে চড়তেই পারছে না। কমান দাগো, গোলা ছুড়ে পাহাড় শুদ্ধ উড়িয়ে দাও ওই দানবটাকে। গোলা ছোড়ো!
পালাও পালাও ভাগো ভাগো আমাদের দেশের উপর আঘাত হানার পরিণাম কি হয় এবার বোঝ। আমাদের ভারতবর্ষ শক্তিশালী, একজনই যথেষ্ট তোদের জন্য। সমস্ত ভারতের শক্তি কত হতে পারে এবার বুঝবি, সারা জীবন মনে রাখবি তোরা। বাটুলদা, ইউ আর রিয়েলি গ্রেট। আমি অত শত ইংরেজি জানি না, তাই বাটুল বাবু আপনার একটা পেন নাম করতে বড় ইচ্ছে করতেছে গো আজকে। বাটুলদা, আশীর্বাদ করো আমরা যেন তোমার মতো হতে পারি। না রে বোকারা, মাতৃভূমি যখন সংকটে থাকে, বিপদে পড়ে, তখন দেশের প্রতিটি মানুষই এমন ভাবেই জেগে ওঠে। তাই তো আমরা ভারতবাসী, আমাদের দেশ ভারতবর্ষ, শক্তির আর এক নাম ভারতবর্ষ, সূর্যের আর এক নাম ভারতবর্ষ। কি তাই না? হা 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 হা।